প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? একটা বড় শ্বাস ফেলে রায়হান বলল, কত কি পরিকল্পনা করলাম, মেয়েটা এক মুহূর্তে সব বেচতে দিল। তোর মতোই বজ্জাত। দিগন্ত পিঞ্চ মেরে বলল। ও কি আর জানে তোর মতলব? মুখ বাঁকালো রায়হান, দিগন্তের দিকে ফিরে বলল, এত আস্তে চালাচ্ছিস কেন? ভালো লাগছে না, রেস ধরা। দিগন্ত চোখের ইশারায় পেছনে গুটিসুটি মেরে বসে থাকা বেলাকে দেখিয়ে বলল। ভয় পাবে। বুঝলো রায়হান, ঠোঁট চেপে বলল, তোরে দিন ভাই, থাক, আমি জোরে চাটছি। কথাটা বলা মাত্রই দিহান বাণীকে ওভারটেক করে জোরে বাইক চাললো রায়হান। রায়হানের দেখা দেখি দিহানও কিছুটা জোরে চালানো শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ওরা দিগন্তের চোখের আড়াল হয়ে গেল। তা দেখে ঠোঁট বাঁকালো দিগন্ত। আরও কিছুক্ষণ বাইক চালানোর পর একটা সবুজে ঘেরা পাহাড়ের সামনে এসে থেমে গেল। বাইক থামানো দেখে পেছন থেকে বেলা বলল, চলে এসেছি আমরা। না, তাহলে থামালেন যে? বলছি নাম আগে। দিগন্তের কথা মতো বাইক থেকে নামলো বেলা। চোখ ঘুরিয়ে আশেপাশের পুরো পরিবেশটা অবলোকন করতেই গলা ছেড়ে চেঁচিয়ে উঠল। দিগন্ত ভাই! বাইক থেকে নামতেই এমন চিৎকার শুনে বেজায় রাগ হলো দিগন্তের। চোয়াল শক্ত করে বলল, ওরে বেয়াদব, আর কত জ্বালাবি? দিশাও এত ভাই ভাই করে গলা ফাটায় না যতটা তুই করিস। অসভ্য। মাথায় তো বেয়াদবি ছাড়া আর কিছুই নেই। কিন্তু বেলার কানে দিগন্তের একটা কথাও গেল না। ও তো আটকে গিয়েছে সামনে দণ্ডায়মান পাহাড়ের সৌন্দর্যে। সকালের শীতল বাতাসের মাঝে মাত্র ওঠা সূর্যটা দেখে খুশিতে আত্মহারা বেলা লাফাতে লাফাতে আবারও চিৎকার শুনল। দিগন্ত ভাই কি সুন্দর! চোখ বাঁকালো দিগন্ত। এ মেয়ে শোধরাবার নয়, ভালো লেগেছে সেটা প্রকাশ করলেই হয়। বারবার এভাবে ডাকার কি আছে? সব ওকে জ্বালানোর ধান্দা। না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বেলার পেছনে এসে দাঁড়ালো। পকেটে দুহাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। সামনাসামনি পাহাড় দেখতে এত সুন্দর, আগে তো জানতাম না। হালকা হাসতে চেয়েও তা মিলিয়ে গেল। এ জায়গাটা বেলার পছন্দ হবে এটা আগে থেকে জানতো দিগন্ত। বাইক এত আস্তে চালিয়েছে এজন্যই। বেলা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে তবে গ্রামের দিকে যাবে। মাথা নিচু করে নিজের থেকে এক গুণ ছোট সাইজের রমণীর দিকে চেয়ে বলল, এরকম আরো দেখতে চাস? জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল বেলা। হ্যাঁ চাই, কিন্তু আপারা তো চলে গেল। কথাটা বলতে বলতে দিগন্তের দিকে পেছন ফিরতে চাইলে একটা পাথরের খণ্ডের সাথে পা বেঁধে উল্টে পড়ে যেতে নিল বেলা। তৎক্ষণাৎ দুহাত বাড়িয়ে বেলাকে পড়া থেকে বাঁচাতে আগলে ধরল দিগন্ত। চমকে উঠল বেলা, শিরশির করে উঠল সর্বাঙ্গ। দিগন্তের দুহাত শক্ত করে আঁকড়ে ধরেছে ওর কোমর। অনাকাঙ্ক্ষিত এই ছোঁয়া হুট করে তোলপাড় তুলল ওর মনে। কেমন যেন একটা মিশ্র অনুভূতিতে ছেয়ে গেল সমস্ত কায়া। কি হলো হঠাৎ? কেন এমন হলো বুঝলো না বোকা বেলা। এদিকে ভেসে এলো দিগন্তের অস্থির গলার স্বর। ঠিক আছিস? লেগেছে কোথাও? কি জবাব দেবে বেলা? ও তো নিজেকেই সামলাতে পারছে না। দিগন্তের হাত এখনও ওর কোমরের বাঁকে। গলা দিয়ে টেনেও আওয়াজ বের করতে চাইছে না। একটা শুকনো ঢোক কেঁপে কাপা কাপা গলায় বলে উঠল, কেমন জানি লাগছে, আপনি একটু সরে দাঁড়ান। ভ্রু কুঞ্চিত হলো দিগন্তের। প্রশ্ন করল, কি কি বললি? বেলা আবারও বলল, আপনার হাত সরান, আমার কেমন যেন লাগছে। সহসা দিগন্তের কোঁচকানো ভ্রুজোড়া শিথিল হলো। বোকা রানী বেলা ছোট হলেও দিগন্ত তো আর ছোট নয়। চতুর মস্তিষ্ক যা বোঝার তা ঠিকই বুঝলো। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। হাত সরাতে চাইলো, মাথায় দুষ্টুমি খেলে গেল। সেভাবে থেকে প্রশ্ন ছুড়ল বেলার উদ্দেশ্যে। কেমন লাগছে? জানি না তো। আগে বল, তারপরে ছাড়া পাবি। চোখের চাহনি অসহায় হলো বেলার। ও তো নিজেই জানে না ওর কেমন লাগছে। অজানা এ অনুভূতির সাথে তো পূর্ব পরিচিত নয় বেলা। দিগন্তকে কি বলবে? এলোমেলো দৃষ্টি ফেলে ধীরস্বরে বলল, সরে দাঁড়ান না দিগন্ত ভাই। দিগন্তের একই কথা। আগে বল। ঠোঁট উল্টালো বেলা, মিনমিনে গলায় বলল, আমি তো জানি না কেমন লাগছে, আপনাকে কিভাবে বল?
বেলার ঠোঁট উল্টানো দেখে একটা বড় শ্বাস টেনে আলগোছে নিজের হাত সরিয়ে নিল দিগন্ত। প্রসঙ্গ পাল্টাতে বলল, পায়ে লেগেছে কি? না। অনেকটা দূর চলে এসেছে দিহান আর রায়হান। একটা হোটেলের সামনে বাইকের উপর হেলান দিয়ে চা খাচ্ছে রায়হান। দিগন্তের জন্য অপেক্ষা করছে, কিন্তু আসার কোনো নাম নিশানা নেই। দিহানরা এতক্ষণ ওর সাথেই দাঁড়িয়েছিল, কয়েক মিনিট আগে আবারও চলা শুরু করেছে, কারণ নতুন বউকে সকাল 8টার মধ্যে উপস্থিত চায় রোকেয়া তালুকদার। তাই আর দেরি করতে পারল না ওরা। রায়হানও ওদের চলে যেতে বলে দিগন্তের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে গেল, এর মধ্যে 2 কাপ চা শেষ রায়হানের, আর দাঁড়িয়ে থাকার ধৈর্য ধরছে না। ফোন বের করে দিগন্তের নাম্বারে ফোন লাগালো। অনেকক্ষণ পর ফোন উঠালো দিগন্ত। ওকে পেতেই রায়হান বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, কোথায় তুই? মাঝ রাস্তায় অপেক্ষা করছি কতক্ষণ থেকে। এত সকালে মানুষ যেন নেই আশপাশে, নিজেকে কেমন এতিম এতিম লাগছে। অপর পাশ থেকে দিগন্ত বলল, চলে যা, আমার যেতে দেরি হবে, সময় মতো চলে যাব। দিগন্তের কথা বুঝলো রায়হান, মুখ বাঁকিয়ে বলল, আমার পুরো জার্নিটা তোর বোন মাটি করলো। দেখ, দূর শালা। বলেই ফোন কেটে দিল। তারপর ফুল স্পিডে বাইক চাললো। এছাড়া আর কি বা করবে ও? হতবুদ্ধির ন্যায় থ মেরে একটা জায়গায় বসে আছে রায়হান। কি থেকে কি হলো, কেন হলো, কিছুই মাথায় আসছে না। কে ছিল মেয়েটা? হুট করে উড়ে এসে ওর জীবনের সাথে জড়িয়ে গেল, না চেনে না জানে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটা ঘটনা কি ওর জীবনের গতি ঘুরিয়ে দিল? চোখ বন্ধ করে সজোরে চুল খামচে ধরল রায়হান। প্রচণ্ড রাগ আর বিরক্তি ছেয়ে আছে মনে। কিছুক্ষণ আগের ঘটনা ভেসে উঠল মনুসাপটে। বাইকে ফুল স্পিড তুলে ফাঁকা রাস্তা মন মতো চলছিল রায়হান। একটা জঙ্গলের মতো রাস্তায় গিয়ে বাঁধল বিপত্তি। এত সকালে মানুষজন খুব একটা নেই, যা 2-1জন আছে সেগুলো শহরের দিকে। মাত্র গ্রামের রাস্তায় ঢুকেছিল রায়হান। শুনশান ফাঁকা রাস্তার পাশে ঝোপের আড়াল থেকে একটা মেয়ের চিৎকার কানে বাড়ি খেতেই চলন্ত বাইকে ব্রেক কষে। জঙ্গলের ওদিক থেকে ভেসে আসছে আওয়াজ। রায়হান বাইক সাইডে পার করে সন্দেহবশত যেখান থেকে শব্দ আসছে সেদিকেই পা বাড়ালো। আস্তে আস্তে যত ভেতরে যাচ্ছে তত বেশি আওয়াজ আসছে। কাছাকাছি এসে থেমে গেল ওর পা জোড়া। সামনে দৃশ্য দেখে সহসা হুঙ্কার ছুড়ল। একটা মেয়েকে ধরে রেখেছে 2জন ছেলে, জোর জবরদস্তি করার চেষ্টা করছে। মেয়েটা সামনের দিকে ঘুরে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পুরুষালী শক্তির 2টো মানুষের সাথে কি আর একটা কিশোরী মেয়ে পেরে ওঠে? রায়হানের হুঙ্কার শুনে ছেলেগুলো বিশ্রী গালি ছুড়ে ওর দিকে তাকায়। তারপর 2জনে একে অপরের সাথে চোখাচোখি করে মেয়েটাকে ধাক্কা মেরে রায়হানের দিকে ছুড়ে দেয়। রায়হান ওদের মারার জন্য পা এগিয়েছিল, কিন্তু মেয়েটাকে পড়ে যেতে দেখে ওকে ধরল। আরেকটার জন্য গাছের সাথে লেগে মাথা ফাটেনি। রায়হান ঠিক সময় না ধরলে মেয়েটা এতক্ষণে গাছের সাথে বাড়ি খেয়ে মাথা ফাটাতো। মেয়েটাকে দাঁড়া করাতে চাইল, কিন্তু পারল না। অতিরিক্ত ভয় আর এতক্ষণ ছেলেগুলোর সাথে ধস্তাধস্তি করার কারণে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। ঢলে পড়ল সেখানে। রায়হান বারবার ডাকলো ওকে, কিন্তু কোনো সাড়া পেল না। ঘাসের উপরে ওকে শুয়ে দিয়ে ওর মাথা কোলের উপর নিল। চুলগুলো এলোমেলো হয়ে আছে, তাই চেহারা দেখেনি এখনো। সেভাবেই ডাকলো আরও কিছুক্ষণ, কিন্তু মেয়েটার নড়চড় নেই। আশেপাশে কেউ নেই যে সাহায্য চাইবে। পানি লাগবে এখন। মেয়েটাকে একা ফেলে যেতেও পারছে না রায়হান। দেখে বোঝা যাচ্ছে ছোট মেয়ে, এত ধকল সইতে পায়নি। রায়হান না আসলে মেয়েটার সর্বনাশ হয়ে যেত। হঠাৎ একদল মানুষের আগমন হলো সেখানে। রায়হান খেয়াল করেনি ওদের। মাথা নিচু করে মেয়েটার গালে জোরে জোরে চাপড় মারছে আর ডাকছে, কিন্তু দূর থেকে লোকগুলোর চোখ তা আপত্তিকর দৃশ্য হিসেবে উপস্থিত হলো। রায়হানের কানে ভেসে এলো একটা ছেলের আওয়াজ, দেখতেছেন চেয়ারম্যান সাহেব, কইছিলাম না জঙ্গলে আইসা নষ্টামি করতেছে ফুলা মাইয়া 2টা। দেখেন ধরেন 2টারে, ওদের দুষ্টামি বাহির কইরা দেন। চকিত সামনের দিকে তাকালো রায়হান, হকচকালো অনেক। যে ছেলেটা
কথাগুলো বলল সে ছেলেটাই মেয়েটার সাথে জোর জবরদস্তি করছিল। ওর পাশে আরও একজন আছে। মেয়েটাকে কোল থেকে সরিয়ে কিছু বলতে চাইলো কিন্তু পারল না। কয়েকজন লোক ওর কাছে এসে ঘিরে ধরল ওকে। বয়স্ক একজন ওর সামনে এসে চড়া গলায় বলল, আমার এলাকায় এসব করার সাহস পাও কিভাবে? তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য সমাজ রসাতলে যাচ্ছে। সি সি সি। রায়হান রাগী গলায় বলল, ওই খবরদার, পাল্টু কথা বলবে না কেউ। ওই ছেলে দুটো এই মেয়েটার সাথে জোরাজোরি করছিল, আমি আসতেই পালিয়েছে। আর আপনাদের ডেকে এনে নাটক করছে, ইচ্ছে তো করছে হারামজাদা দুটোকে পুঁতে দিই এখানেই। রায়হানের কথা কানে তুলল না কেউ। সবাই একসাথে চড়াও হলো ওর উপরে। ওর কাছে যা কিছু ছিল সব ছিনিয়ে নিল। ফোন করে দিগন্তকে যে ডাকবে সে উপায়ও রইল না আর। কেউ কেউ ওকে মারতে চাইলো। এদিকে মেয়েটারও হুঁশ নেই। অনেক কথা কাটাকাটি চললো ওদের মাঝে। ওরা এত মানুষ আর রায়হান একা, তাই এতজনের সাথে পেরে উঠল না। রায়হানকে ধরে বেঁধে গ্রামের একটা কাজীর বাড়িতে আনলো। মেয়েটাকে আনা হয়েছে, তবে ওর জ্ঞান ফেরেনি এখনো। কাজীকে ঘুম থেকে তুলে ওদের বিয়ে দিতে বলল। এ কথা শোনার পর ফুঁসে উঠল রায়হান। কিছুতেই করবে না বিয়ে, মামার বাড়ির আবদার নাকি? কিন্তু পারছে কই এত লোকের সাথে। রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে একেবারে চুপ করে গেল। ও যে এই লোকদের সাথে পারবে না সেটা বোঝা হয়েছে। যারা বুঝতে চায় না তাদের হাজার চেষ্টা করেও বোঝানো সম্ভব না। কয়েকটা মহিলা মিলে মেয়েটার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরতে মেয়ে কাঁদা শুরু করলো। ভেবেছে হয়তো ওর ক্ষতি করে ফেলেছে ছেলেগুলো, কিন্তু যখন আসল ঘটনা বুঝলো তখন চিৎকার করে ছোটাছুটি শুরু করলো। চেনা নেই জানা নেই একটা ছেলেকে বিয়ে করে নেবে? সবার কাছে বারবার বলল রায়হান ওর জীবন বাঁচিয়েছে। ওরা যা ভাবছে সেরকম কিছু না। ওরা দুজন দুজনকে চেনেও না, এখন পর্যন্ত কেউ কাউকে দেখেওনি, কিন্তু কেউ কথা কানে তুলল না। উপায়ন্তর না পেয়ে পালানোর চেষ্টা করলো, সেটাও ব্যর্থ হলো। অতঃপর অল্প কিছু সময়ের মাঝে রায়হান আর অচেনা সে মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হলো। দায়সারা কবুল বলে রায়হান চলে আসতে চাইলেও আবারও আরেক দফা চড়াও হলো সবাই। মেয়েটাকে ওর সাথে পাঠালো। তারপর দুজনকে গ্রামের সীমানা থেকে তাড়িয়ে দিল। বাইকের কাছে এসে রায়হান রাগে গজগজিয়ে ছন্নছাড়াভাবে একের পর এক টায়ারে লাথি মারতে শুরু করলো। ওর পেছনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে খেয়াল নেই ওর। রাগ অন্যদের উপর না, রাগ নিজের উপরেই ঝাড়ছে। কি দরকার ছিল মাঝ রাস্তায় থামার? দুনিয়ার কে কার কি করছে করুক, সেসব তো তার যায় আসে না। কত মেয়েকে টিচ করে বেড়ায় সে। রায়হান একটা মেয়েকে বাঁচাতে গিয়ে অযথা একটা ঝামেলায় জড়িয়ে গেল। এটাকে কোনো বিয়ে বলে? চেনা নেই জানা নেই, এমনকি মুখটাও দেখিনি, নাইবা দেখার প্রয়োজন আছে? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চুল টেনে ধরল রায়হান। পিছু না ফিরেই চেঁচিয়ে উঠল, যা, চলে যা ওখান থেকে, চুপচাপ নিজের রাস্তা মাপ, না হলে খুন করে ফেলবো এখনই। তোকে আমি মানি না, নাম তোর মুখ দেখেছি আর না কখনো দেখতে চাই। ফালতু একটা স্বপ্ন আমার জীবনে এটা। তোর মতো মেয়েকে কে কবুল বলবে? থু, তোকে ছেলেরা পেয়েছে, তুই ওদের এই যোগ্য? যা দূর হ, জীবনে কোনোদিনও তোর সাথে আর দেখা হবে না আমার। যা হয়েছে সব ভুলে যাবি। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না রায়হান। বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে এলোমেলো শরীরে মেয়েটা চোখে অজস্র অশ্রু নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানের এক একটা কথা ওর বুকে গিয়ে বিঁধেছে। ধপ করে বসে পড়ল মাটিতে, শব্দ করে কাঁদতে শুরু করলো। বেলা প্রায় অনেকটা হয়েছে। ঘড়ির কাঁটা সকাল 10টার ঘরে। দিগন্তের বাইক এসে থামলো টিন দিয়ে তৈরি সুবিশাল এক শৌখিন বাড়ির সামনে। বাড়ির চারপাশ নানা গাছগাছালিতে ঘেরা। ফুলের গাছগুলোতে ফুল ফুটেছে। বাহির থেকে দেখেই চোখ জুড়িয়ে গেল বেলার। বাইক থেকে নেমে বাড়ির চারপাশ চোখ বুলিয়ে বিস্ময় ভরা কণ্ঠে ডেকে ওঠে, দিগন্ত ভাই। বেলার পাশে দাঁড়িয়ে চোখ মুখ কুঁচকে দিগন্ত ছ্যাদ করে জবাব দেয়, বল। এটা আপনাদের বাড়ি? ঠোঁট কামড়ে ধরে দিগন্ত বলে, না, এটা তোর শ্বশুর বাড়ি। বেলা মুখ লটকে বলে, আপনার যদি ছোট ভাই থাকতো তাহলে সত্যি এটাকে আমার শ্বশুর বাড়ি বানিয়ে নিতাম। বাড়িটা কি সুন্দর। ছোট ভাই কি দরকার? আমাকে চোখে পড়ে না? খিলখিলিয়ে হাসে বেলা। ঝটপট করে উত্তর করে,
আপনি তো আমার থেকে বড়। দিগন্ত শান্ত কণ্ঠে বলে। তোকে না আমি এতক্ষণ ঘুরালাম বেলা, বিশ্বাস কর আমার মন মেজাজ এখন অনেক ভালো আছে। বেয়াদবি করিস না, মেজাজ খারাপ হলে তোর কানের নিচেই পড়বে। বলে বেলার হাত ধরে ভেতরের দিকে হাঁটা ধরল, কিন্তু বেলার মুখ তো নিষ্পিস করছে, মাথায় কত প্রশ্ন ঘুরছে, সেগুলো না বললে থাকতে পারবে না, তাই আবারও বলে ওঠে। দিগন্ত ভাই, হুম, শোনেন। বলেন। দিগন্তের এত আহ্লাদি ডাকে দুষ্টুমি বাড়ল বেলার, মুখ টিপে হেসে আবার ডাকে। শোনেন না। বেলার কাহিনী দেখে হাঁটতে হাঁটতেই মুচকি হাসে দিগন্ত, জবাব দেয়। বলেন না। আপনি আগে শোনেন তো। আপনি আগে বলেন তো। এসব পাগলামো করতে করতে দুজন বাড়ির উঠোনে চলে এসেছে। ঘর ভর্তি মানুষ দেখে নিজের হাতের মাঝে ধরে রাখা বেলার নরম ছোট হাতটা ছেড়ে দিল দিগন্ত। দিগন্তের হাত ছেড়ে দেওয়ায় মন ভার হলো বেলার, ভালোই তো লাগছিল, ছাড়ার কি দরকার। মন খারাপ করে বোকা বেলা মুখ ভেঙিয়ে ভেঙচি কাটে। দিগন্ত আর বেলাকে দেখে রোকেয়া তালুকদার ওদের কাছে এলো, নাতিকে জড়িয়ে ধরে আদর সোহাগ করলো। বেলার সাথে কথাবার্তা বলার এক ফাঁকে হুট করে বলে উঠল। কি রে দিগু, রায়হান কোথায়? রায়হানের কথা শুনে ভ্রু কুচকালো দিগন্ত। কোথায় মানে? ও আসেনি এখনো? দিলদার তালুকদার ওদের পাশে এসে বলল। ও তো এখনো আসেনি, দিহানরা সেই 8টায় এসেছে। ও এসে বলল তুই আর রায়হান একসাথে আসছিস, তাই আমরা ভেবে নিয়েছি তোরা দুইটো ঘুরে-ফেরা করে তারপর আসবি। চিন্তার গাঢ় ভাঁজ পড়ল দিগন্তের কপালে। রায়হানের অনেক আগেই এসে যাওয়ার কথা। বেলাকে বাণীর কাছে পাঠিয়ে দিল, তারপর রায়হানের ফোনে কয়েকবার চেষ্টা করলো, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। রায়হানকে খোঁজার জন্য যেতে চাইলে তখনই রায়হানের বাইক এসে থামলো ওদের সামনে। বাইক রেখে বাড়িতে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করলো রায়হান, কিন্তু দিগন্তের ধারালো দৃষ্টি ওর উপরে রয়েছে। সবার সাথে কথা বলা শেষে দিগন্তের কাছে এলো, রায়হানকে ভালোভাবে পরখ করে দিগন্ত বলল। কিছু হয়েছে? তোকে দেখতে ঠিক লাগছে না। আপাতত সব কথা চেপে গেল রায়হান, হালকা হেসে বলল। কি হবে, কিছুই হয়নি। তোর বোন তো এলো না, তাই একা একা ওই আশপাশ ঘুরে এলাম। রায়হানের কথা কেন যেন বিশ্বাস হলো না দিগন্তের, গম্ভীর স্বরে বলল। সত্যি বলছিস? কোনো সমস্যা হলে বল, আমি দেখছি। প্রসঙ্গ পাল্টাতে রায়হান বেলাকে নিয়ে দিগন্তকে খোঁচাখুচি শুরু করলো। রায়হানকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে নিজের মনের সন্দেহটুকু গিলে নিল দিগন্ত। কিছু হলে নিশ্চয়ই রায়হান ওর থেকে গোপন করবে না। একটা ছোট পুকুরের ধারের পাশে বসে এক রূপসী রমণী, কাঁধের চারপাশে খোলা লম্বা চুলগুলো অবহেলায় মাটি গড়িয়ে পানির মধ্যে গিয়ে পড়েছে, কাপড় চোপড়ে ময়লা লেগে আছে। উদাস ভঙ্গিতে বসে নদীর স্বচ্ছ পানিতে নিজের প্রতিবিম্বের দিকে একদৃষ্টে চেয়ে আছে। সকালে বেরোলো মায়ের কাছে যাবে বলে, শর্টকাট রাস্তার জন্য জঙ্গলের রাস্তা ধরে হাঁটলো। এই যেন কাল হলো ওর জীবনে। এই কয়েক ঘন্টায় ওর চরিত্রে দাগ লাগলো। শুধু কি চরিত্র, সাথে তো ভাগ্যেও দাগ লেগে গেল। জীবন কোথায় এসে দাঁড় করিয়ে দিল ওকে। অভাগা জীবনটাতে কি ঝড় ঝামেলার কমতি ছিল যে আরো বড় দুর্ভোগ জুটল কপালে। চোখ দিয়ে পানি ঝরছে অনবরত। আরো কিছু সময় সেখানে বসে থাকলো, তারপর ছড়িয়ে থাকা বড় চুলগুলো হাত খোপা বাঁধলো। পুকুর থেকে পানি তুলে হাত মুছে পানির ছিটা দিল। জামায় ময়লা লেগে থাকা জায়গাগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিল। শরীর চলছে না আর, কেমন যেন অসাড় হয়ে আসছে হাত পা। আস্তে ধীরে হেঁটে নিজের গন্তব্যের কাছে আসতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা দেখে চমকালো ভীষণ। ওর চিনতে ভুল হয়নি, যতটুকু দেখেছিল এটা ওই লোকের বাইক। পায়ের কদম টেনে পিছিয়ে যেতে শুরু করলো। মনে প্রশ্ন উদিত হলো, এ বাড়িতে এসেছে ওই লোক, তার মানে শহর থেকে যাদের আসার কথা ছিল তাদের মধ্যেই কেউ হয়তো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, চলে যাবে এখান থেকেও ভেবেই পিছু ফিরতে নিলে পেছন থেকে কেউ ওর নাম ধরে ডাকলো। মাইশা, এদিকে আয়।
শুকনো ঢোক চেপে পেছন ফিরে চাইলো মাইশা। দিগন্ত ডাকছে ওকে। এ ডাক উপেক্ষা করে চলে যাওয়া সাজে না। গুটি গুটি পা ফেলে দিগন্তের সামনে এলো মাইশা। সালাম দিল ওকে। দিগন্ত নিল ওর সালাম, তারপর হালকা হেসে বলল, কত বড় হয়ে গিয়েছিস তুই? পড়াশোনা কেমন চলছে? মাথা নাড়িয়ে মাইশা ধীর আওয়াজে বলল, ভালো চলছে ভাইয়া। সামনেই তো অ্যাডমিশন, মন দিয়ে পড় আর যা যা লাগে সব গুছিয়ে রাখিস। আমরা ঢাকা ফেরার সময় তোকে নিয়ে যাব। অ্যাডমিশন ক্লিয়ার করে তবে আবার ফিরবি। কি উত্তর দিবে খুঁজে পেল না মাইশা, শুধু বলল, আচ্ছা। পরক্ষণেই একটা গলার স্বর শুনে চমকে উঠল ও। হ্যাঁ, এটা ওই লোকেরই গলা। দিগন্তের কাছে আসছে ওকে ডাকতে ডাকতে। এলোমেলো হলো মাইশার দৃষ্টি। দিগন্তকে তড়িঘড়ি করে বলল, ভাইয়া, আমি মায়ের কাছে যাচ্ছি। একা এত কাজ সামলাতে পারবে না, পরে কথা হবে। বলেই জায়গা ত্যাগ করলো। দিগন্ত বেশ অবাক হলো মাইশার ব্যবহারে। দিশা যতটা চঞ্চল, মাইশা ঠিক তার উল্টো, শান্ত, নম্র, ভদ্র একটা মেয়ে। মেয়েটার বাবা নেই। ওর বাবা মারা যাওয়ার পর ওকে সহ ওর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওর বাবার বাড়ির লোকজন। ওর মাকে আশ্রয় দিয়েছিল দিলদার তালুকদার। তখন থেকেই সারাদিন এ বাড়িতে কাজ করে। বাড়িসহ রোকেয়া আর দিলদারের সব কাজ সামলায়। মাইশাকে দিশার মতোই স্নেহ করে দিগন্ত। শুধু দিগন্ত না, তালুকদার সকলেই বেশ ভালোবাসে ওকে। এতিম মেয়েটা ছোট থেকে ওদের চোখের সামনে বড় হয়েছে। আগেও এ বাড়িতে থাকলেও 2 বছর আগে একটা বাসা ভাড়া নিয়েছে ওর মা। কতদিন আর অন্যের বাড়িতে মামে পড়ে থাকবে। এজন্য তালুকদার বাড়ির সকলে ওর মাকে বেশ গালাগাল করেছে। বাড়ি থাকতে অযথা টাকা খরচ করে ভাড়া নেওয়ার কি দরকার। কিন্তু শোনেনি মাইশার মা। নিরুপায় হয়ে এ বাড়িতে আশ্রয় নিল। আত্মসম্মান প্রখর তার। সবসময় ছোটাছুটি করে কাজ করে। দুদণ্ড বসে না, কারো কাছে ঋণী থাকতে চায় না মাইশার মা। তারপরে আর কেউ কিছু বলেনি। মা মেয়ের সারাদিন কাটে এ বাড়িতেই। মাইশাও পড়াশোনার ফাঁকে সব কাজে মাকে সাহায্য করে টুকিটাকি। বাকিটা সময় রোকেয়া অথবা দিলদারের সাথে গল্পগুজব আড্ডায় কাটায়, আর রাতে চলে যায় নিজের বাড়ি। দুপুরের তপ্ত রোদের মাঝে রিকশায় বসে বিরক্তিকর চাহনি নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে দিশা তালুকদার। মন মেজাজ বিক্ষিপ্ত। হাত উঠিয়ে সময় দেখল। দেখতেই মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এ বাড়ি থেকে বেরিয়েছে 2:25-এ, এখন 2:27 বাজে। কোচিংয়ের পরীক্ষা আর মাত্র 3 মিনিট বাকি। এমনিতেই বাড়ি থেকে বের হয়েছে হাতে গোনা কয়টার সময় নিয়ে। তার মাঝে রাস্তায় আটকে আছে 2 দলের ছেলের মারপিট দেখছে বসে বসে। এর মধ্যে কয়েকজনকে ওর বেশ ভালোভাবেই চেনা হবে, নাই বা কেন। ওর গুণধর বড় ভাইয়ের লাফাঙ্গা সাঙ্গপাঙ্গ। ব্যাটা নিজে তো গিয়েছে ঘুরতে, কিন্তু এগুলোকে ছেড়ে দিয়েছে। আবারও ঘুড়িতে নজর বুলালো দিশা। তারপরই রাতকে গজগজিয়ে পায়ের একটা স্লিপার খুলে দিল অফিক। মাথার তার ছিঁড়েছে ওর। রাস্তার পাশে বিশাল এক গাছের ছায়ার নিচে একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে। তার উপরে আইসি ভঙ্গিতে বসে বসে সিগারেট টানছে ফাহাদ। পরনে অ্যাশ কালারের একটা টি-শার্ট। সিগারেটে একটা জোরে টান দিয়ে ধোঁয়া ছাড়ার জন্য উপরে আকাশের দিকে মুখ তুলেছিল ও, কিন্তু অনুভব করলো পাশে কিছু একটা পড়েছে। আস্তে করে ভার বাঁকিয়ে দেখার চেষ্টা করলো। দেখতে সক্ষম হলো মেয়েলি ডিজাইনের একটা স্লিপার। তা দেখে কিঞ্চিত ভ্রু গুটালো সে। তখনই কানে ভেসেলো একটা মেয়ের গলার আওয়াজ। চড়া গলায় কিছু বলছে। চোখে সেদিকে ফেরালো। এদিকে রিকশা থেকে নেমে গটগট পায়ে মারামারির এরিয়ায় চলে এসে দাঁড়ালো দিশা। সামনেই হকি স্টিক দিয়ে এক একজনকে বেধড়ম পিটাচ্ছিল রতন। বয়স দিশার সমানই, তবে পড়াশোনার কোনো জন্মে ছেড়েছে তার ইয়ত্তা নেই। ওর বাবা তালুকদার বাড়ির পুরনো ড্রাইভার, আরও দিগন্তের সাথে চালামি করে বেড়ায়। রতন মারতে ব্যস্ত। তখনই পেছন থেকে জোরে রতনের মাথার বাবলি চুলগুলো থাবা মেরে ধরল দিশা। তারপর 2 হাতে মাথার চুল টেনে ধরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগল, এই জঙ্গল, তোরা মারামারি করার জায়গা পাস না? সময় অসময় নেই তোদের? এই ভর দুপুরে মাঝ রাস্তায় চুম্মাচুম্মি করতাছস?
ইতিমধ্যে পটপট শব্দ তুলে রতনের এক গাছে চুল দিশার হাতের মাঝে চলে গিয়েছে। যন্ত্রণায় কাতরে রতন হড়বড়িয়ে বলল, চুল ছাড় দিশা। ইস, লাগতেছে, ছাড় তাড়াতাড়ি। রতনের কথার প্রেক্ষিতে দিশা মাত্র মুখ খুলতে নিয়েছিল, তখনই পাশ থেকে একটা হকি স্টিকের বাড়ি এসে লাগলো রতনের পায়ে। ব্যথায় রতন কোকিয়ে উঠল। যে ছেলেটা রতনকে মারলো, ঘাড় ঘুরিয়ে ভয়ঙ্কর নজরে তার দিকে তাকালো দিশা। মুহূর্তের মাঝেই রতনের হাতে থাকা হকি স্টিকটা নিয়ে সেই ছেলের পশ্চাৎদেশে বরাবর দিল জোরে এক বাড়ি। পেছন দিকে হাত চেপে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ছেলেটা। ওর এরকম করুণ আর্তনাদ চিল্লানি শুনে মারামারি করতে থাকা সকলের হাত থেমে গেল। গোল গোল চোখে ছেলেটার দিকে চাইলো সবাই। গাড়িতে বসে দেখলো সেটা ফাহাদ। বিড়বিড়িয়ে বলে উঠল, কেটেছে। এদিকে দিশা ব্যথায় আর্তনাদ করা ছেলেটার দিকে হকি স্টিকটা উঁচিয়ে দাঁতে দাঁত পিষে বলল, মা কালের জাত, তুই গুতালি কেন? যখন দেখলি রতনকে আমি সাইজ করছি, মাঝখান থেকে তোকে খোঁচা দিতে হবে কেন? তোরা আসলেই আজাইরা। পেছন থেকে হাড্ডিসার একটা ছেলে দাপটের সহিত বুক ফুলিয়ে দিশার দিকে তেড়ে আসতে নিয়েছিল, কিন্তু তার আগেই দিশা একের পর এক যাকে সামনে পেল মারা শুরু করলো। দিগন্তের দলের ছেলেগুলো যারা দিশাকে চেনে তারা আগে থেকেই সাইড কেটে গিয়েছিল, কিন্তু ফাহাদের দলের ছেলেগুলো কি করবে বুঝতে পারল না। ইতিমধ্যে কয়েকজন মার খেয়েছে। ফাহাদ ইশারায় ওদের চলে যেতে বলল। দু একজন যারা মার খেয়ে দিশার দিকে তেড়ে যেতে চাইছিল, কিন্তু ফাহাদের গরম চোখের চাহনি দেখে দমিয়ে নিয়েছে নিজেদের। সুরসুর করে লেজ গুটিয়ে রাস্তা ফাঁকা করলো নিমিষেই। সব চলে যেতেই দিশা অনুভব করলো ওর এক পায়ে তাপে পুড়ে যাচ্ছে। মাথা নিচু করে হেলিয়ে দেখলো এক পায়ের জুতো আছে, কিন্তু অপর পা জুতো ছাড়া রোদে উত্তপ্ত থাকা পাকা রাস্তায়। মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল দিশা, হাই রে, আমার জুতা হারাইছে। পাশ থেকে কেউ একটা জুতো ওর হেলিয়ে রাখা চোখের সামনে ধরে বলল, এটা তোমার? খপ করে জুতাটা টেনে নিল দিশা। সেটা নিচে ফেলে পায়ে গুছতে গুছতে দ্রুততার সহিত বলল, হ্যাঁ হ্যাঁ, আমার রাগের মাথায় ফিক্কা মারছিলাম মনে হয়। এক পরীক্ষার চক্করে আমি গ্রামে যেতে পারিনি। খালি যদি আজ আমার পরীক্ষা মিস হয়, তাহলে দিগন্ত তালুকদারের চুল তো ছিঁড়বই, সাথে আরেক দলের গরুর খোঁজ বের করে এনে থাপ্পড়ের উপর রাখবো। ফাহাদ সরু চোখে সামনের শ্যামরাঙা বাচাল মেয়েটার দিকে তাকিয়ে আছে। কাকে কি বলছে মেয়েটা? এত দ্রুত কথা বলল যে ফাহাদ অর্ধেক বুঝলো আর বাকি অর্ধেক কানের পাশ দিয়ে উড়ে গেল। জুতা পা দেওয়া শেষ হতেই মাথা উঠালো দিশা। পাশে দাঁড়ানো ফর্সা চামড়ার লম্বা চওড়া সুন্দর ছেলেটার দিকে নজর পড়তেই চোখ রসগোল্লার ন্যায় বড় হয়ে গেল। সহসা দুগালে হাত রেখে চেঁচিয়ে উঠল, ইয়াল্লা, কি সুন্দর পোলা। চোখ মুখ কুঁচকে ফাহাদ বলল, হোয়াট? ফাহাদের প্রশ্ন কানে তুলল না দিশা, নিজের মতোই বলে গেল, আপনার সাথে আমার আবার দেখা হোক, এখন আমার হাতে 1 সেকেন্ডও সময় নেই। বলেই ওর রিকশার দিকে ছুট লাগালো। ফাহাদ ভ্রুকুচকে দেখলো ওকে। এত চঞ্চল মেয়ে ওর কোনো কালই পছন্দ না, কিন্তু মেয়েটার সাহস আছে। ছোট মেয়ে, অথচ এতগুলো ছেলের মাঝে এসে মারপিট শুরু করে দিল। এদিকে ফাহাদের সাথে দিশাকে কথা বলতে দেখে দূর থেকে রাগে ফুঁসছে রতন। চোখ দিয়ে আগুন ঝরছে ওর। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে খানিক সময় আগে। রোকেয়া তালুকদারের ঘরে এতক্ষণ জম্পেশ আড্ডা দিয়েছে সবাই মিলে। মাইশার মা রেহানা, বানি আর রোকেয়া মিলে রান্নাঘরের দিকে চলে গেল। রাতের রান্না বসাবে এখন, যদিও বানিকে নিতে চায়নি সাথে। বানি জোর করে গিয়েছে। রুমে এখন বেলা আর মাইশার অবস্থান। মাইশার সাথে সহজেই মিশে গিয়েছেও। সামনে রাখা গরম গরম ছোট সাইজের সিঙ্গারাগুলো টপাটপ মুখে পুড়ছে বেলা। খেতে অনেক মজা। খাচ্ছে আর একের পর এক প্রশ্ন করছে মাইশাকে। মাইশা ওর কথাগুলো মন দিয়ে শুনছে আর শান্তভাবে উত্তর দিচ্ছে। ঠিক এ কারণেই মাইশাকে বেশ মনে ধরেছে বেলার। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, ওর কথাবার্তাও সেরকম মিষ্টি মুখো। ওদের কথার মাঝে ঘরের দরজার সামনে মাথা বাড়িয়ে রায়হান বলল, দিগন্ত কোথায়? রায়হানের আওয়াজ শুনে সেদিকে তাকালো বেলা, কিন্তু হাসি খুশি মুখের ভঙ্গিমা পাল্টে মুখ কিছুটা বেঁকিয়ে বলল,
বাড়ির পিছনের দিকে গিয়েছে। বেলার উত্তর কানে গেল রায়হানের। চলে যেতে নিল, চোখ গেল ওর দিকে, পিঠ ঘুরিয়ে বসে থাকা একটা মেয়ের দিকে। মাথায় কাপড় চাপিয়ে বসে আছে, কিন্তু দরজার উল্টো দিকে বসে থাকার কারণে মুখ দেখতে পেল না। এত বেশি ঘাটল না রায়হান, মুখ দেখলেও বা কি। রোকেয়া আর দিলদার তালুকদার ব্যথিত এখানকার একটা কাক পক্ষীকেও চেনে নাও, তাই হাঁটা ধরল দিগন্তের কাছে যাওয়ার জন্য। যদিও মাইশা আগে থেকেই মুখ ঘুরিয়ে বসেছিল। রায়হানের গলার আওয়াজ পেয়ে নিজেকে আরও কিছুটা গুটিয়ে নিয়েছে। চাইলেই মাথা ঘুরিয়ে লোকটার চেহারা দেখতে পারত, কিন্তু কোনো ইচ্ছে নেই। যে লোক বিপদের সময় একটা মেয়েকে কটু কথা শুনিয়ে একা ফেলে আসে, সে লোককে দেখতে চায় নাও, তবে মনে মনে লোকটার প্রতি কৃতজ্ঞ। ঠিক সময় না এলে আজ সর্বসারা হতো। মরা ছাড়া বুঝি আর উপায় থাকতো না। রায়হান যেতেই বেলা মন কিছুটা বেজার করে মাইশাকে বলল,